This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। শুরু করছি পাঁচ কথা। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এবার ইটাহারে এসআইআর এর শুনানি কেন্দ্রে ভাঙচুর, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতদেহ নিয়ে ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানির সময় তাণ্ডব। তৃণমূল বিধায়কের নেতৃত্বে হামলার অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোথায় নিরাপত্তা? দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে পুলিশ প্রশাসন। তৃণমূল জামানায় আইন শৃঙ্খলার অবনতির আরও এক উদাহরণ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বরূপ, একের পর এক এসআইআর এর শুনানি কেন্দ্রে ভাঙচুর চলছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঠিক এখানে কোথা থেকে সমস্যার সূত্রপাত শুরু হয়, আর কি অবস্থা এখন ওখানকার? দেখো, আমি তোমাকে বিস্তারিত জানাই ব্যাপারটা। 22 জানুয়ারি স্ত্রীর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল স্বামী চান্দু সরকার। ভিন রাজ্যের শ্রমিক চান্দুর বয়স আনুমানিক 51। বাড়ি ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের মুরালিপুকুর গ্রামে। স্ত্রী জিন্নাতুর বিবির এসআইআর হিয়ারিং নোটিশ পাওয়ার বৃহস্পতিবার হিয়ারিং এ যাওয়ার কথা ইটাহার হাই স্কুলের ক্যাম্পে। ইতিমধ্যে সকাল থেকে চান্দু সরকারকে বাড়িতে না দেখতে পাওয়ায় বাড়ির থেকে ঢিল ছড়া দূরত্বে বাগানে চান্দু সরকারের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের দাদার যেটা দাবি, এসআইআর এর স্ত্রীর নোটিশ পাওয়ার পরে ভাই আতঙ্কেই মারা গেছে। মৃত্যুর ঘটনার পর ইটাহার হাই স্কুলে হিয়ারিং ক্যাম্পে উত্তেজনার সৃষ্টি হয়। যে ভিডিওটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছে সেটি। ভাঙচুর চালানো হয়, চেয়ার টেবিল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় হিয়ারিং। ঘটনাস্থলে আসেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ জেলার উচ্চতর অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন মৃতদেহ নিয়ে সাধারণ মানুষ ইটাহারের চৌরাস্তায় 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। সামিল হন বিধায়ক মোশাররফ হোসেনও। সব মিলিয়ে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক ও ইটাহার হাই স্কুলে হিয়ারিং ক্যাম্প চালু হয়। তুমি যেটা প্রথমেই বললে সম্প্রীতি, যে এই বাংলায় এই জানুয়ারি মাসে বারবার এই একই ঘটনা ঘটছে। আমি ফিরছি তোমার কাছে, তুমি একটু সঙ্গে থাকো। একবার সেই তখনকার পরিস্থিতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইটাহারের শুনানি কেন্দ্র দেখুন, এসআইআর এর শুনানি কেন্দ্র, সেখানে ঠিক কি ঘটে তখন দেখুন সেই ছবি। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম আমরা, এই যে এসআইআর এর শুনানি, আর সেই শুনানির মধ্যেই সংক্রমণের মতো ছড়াচ্ছে একের পর এক এই হিয়ারিং সেন্টারে হামলার ঘটনা। একের পর এক জায়গা যেখানে শুনানি কেন্দ্র, সেই সমস্ত শুনানি কেন্দ্রে হামলার ঘটনা। ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালী, স্বরূপনগর, একের পর এক শুনানি কেন্দ্রে তাণ্ডব চলে। পুড়িয়ে ফেলা হয়েছিল বহু নথি, ভাঙচুর করা হয় আসবাব। 14 জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব হয়। 16 এবং 20 জানুয়ারি হামলা হয় চাকুলিয়া এবং সন্দেশখালীতে। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এবং আজকে ইটাহারের ঘটনা, সেখানে দেখুন, সেখানেও রীতিমতো মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ। শুধু তাই নয়, যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে রীতিমতো ভাঙচুর চলে। সুপ্রিম কোর্ট, কমিশনের বার্তা, তারপরেও এখানে অরাজকতা। অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের সঙ্গে আমরা কথা বলবো। তন্ময়, ঠিক এই জায়গাটা সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে এই ধরনের অরাজকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। সেক্ষেত্রে একের পর এক ঘটনা আমাদের সামনে আসছে, কখনো ফারাক্কা, কখনো চাকুলিয়া, কখনো সন্দেশখালী, আজকে ইটাহার।
তন্ময় শুনতে পাচ্ছ? তন্ময়, সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল আইন শৃঙ্খলার বিষয়টা পুরোপুরি রাজ্যের, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, কিন্তু তারপরে একের পর এক ঘটনা সামনে আসছে। ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালী, ইটাহার। দেখো, সুপ্রিম কোর্টে যখন এই এসআইআর নিয়ে শুনানি চলছিল, সুপ্রিম কোর্ট স্পষ্ট করেই বলেছিল যে এভাবে চলতে পারে না কখনো। এভাবে পরপর শুনানি কেন্দ্রে হামলা হচ্ছে, অন্যান্য ঘটনা ঘটছে। যখন নির্বাচন কমিশনের তরফ থেকে একবারে এফিডেভিট দিয়ে জানানো হয়েছিল যে এই ঘটনার সম্মুখীন এবং সেই ছবি সমেত সেখানে বলা হয়েছিল, তখনই কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল। তারপরে কিন্তু কমিশন এখানকার অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের প্রধান ডিজিপি এবং কলকাতা পুলিশের সিপি কে হিয়ারিং এর সময় তাদের নিজের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ যাতে কোনো রকম বিএলও হোক, বিএলএ হোক, বিডিও হোক, যে কেউ হোক, সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন, কোনো শুনানি কেন্দ্রে বা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, তাদের যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরও যেটা দেখা যাচ্ছে একেবারে তথই বসল। অর্থাৎ কমিশন নির্দেশ দিক, সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিক, যাই করুক না কেন, বা সুপ্রিম কোর্ট যে মন্তব্য করুক না কেন, বা যে নির্দেশ দিক না কেন, যেমন ছিল তেমন আছে। সেই ফারাক্কার বিডি অফিসে তৃণমূলের বিধায়কের ঢুকে তাণ্ডব, ভাঙচুর, তারপর এফআইআর কোনো নাম নেই। সেইটা সংক্রামিত হলো চাকুলিয়াতে। চাকুলিয়ায় বিডি অফিসের সামনে আগুন জ্বেলে তছনছ করে বিডি অফিসের ভিতরে যাবতীয় নথি, কম্পিউটার রুম, সার্ভার রুম, একেবারে যেখানে যেখানে আলমারিতে তথ্য রয়েছে, নেশা সংক্রান্ত তথ্য রয়েছে, সরকারি কাজের তথ্য রয়েছে, বিভিন্ন প্রকল্পের তথ্য রয়েছে, সব পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। তারপরে কোনো রকম ব্যবস্থা নেই। আমরা দেখতে পেলাম সন্দেশখালী 1 নম্বর বিডি অফিসে ঠিক সেমভাবে ভাঙচুর হলো, হামলা হলো। অর্থাৎ ক্রমাগত এটা একদম পুরো সংক্রামিত ব্যাধির মতো চলছে, কারণ প্রশাসন নেই এমন অভিযোগ। এবং চোখের সামনে আমরা সেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ছবিতে পুলিশ দাঁড়িয়ে আছে। কোথাও এসডি অফিসের ভিতরে এসডিও কে আঙুল তুলে চোখ রাখাচ্ছেন তৃণমূলের কর্মীরা, নেতারা। তারা বলছেন এক্ষুনি ফর্ম 7 ফেরত দিতে হবে। ভয়ে ফর্ম 7 ফেরত দিচ্ছেন এসডিও, কারণ প্রোটেকশন নেই। অন্যদিকে এসডি অফিসের ভিতরে অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল দলের নেতারা ঢুকলে তাদের গাড়ি আক্রান্ত হচ্ছে, পুলিশের সামনে পুলিশ চুপচাপ কোন হাতে দাঁড়িয়ে দেখছে, মিডিয়া আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে এই যে একটা পরিবেশ, সেইটাই আজকে ইটাহারে আবার একটা রিপিট হলো। মানে আমরা বলতে পারি যে একটা পুনর্নির্মাণ হয়ে গেল। সেখানেও সে একজন এসআইআর এর নোটিশ পেয়েছেন, তার স্বামীর আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু, যেটাই আমরা বলি না কেন, সেইটা নিয়ে বিক্ষোভ। তারপরে ইটার স্কুল, ইটার হাই স্কুল, এটা বিষয়টা তন্ময় ভাঙচুরের জায়গাতেই কেন চলে যাচ্ছে? তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ, সেই মোশাররফ হোসেন কি বলছে, একবার শোনাই আপনাদের। বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব এরা। আমি আগেই বলেছিলাম এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি? এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি, নির্যাতন, বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। বাংলার বিভিন্ন জায়গার সাথে সাথে ইটাহারে আজকে একটা সকালবেলা এসআইআর হিয়ারিং ছিল, কাগজ খুঁজে পাচ্ছে না, ফাঁসি দিয়ে মারা গেল। এর দায় বিজেপিকে নিতে হবে, তাদের দোসর কংগ্রেসকে নিতে হবে। আমরা লড়ছি, এই লড়াই সংগ্রাম চলবে, রাজপথে চলবে। আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, একজনও ভুল পথে, বিপদ পথে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। আপনাদের এবার শোনাবো যে ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, তার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। দেখলো এসআইআর আতঙ্কে মারা গেছে। ইটাহারের এই তাণ্ডবের ঘটনা এবার রিপোর্ট তলব করলো কমিশন। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, নির্বাচন কমিশনের তরফ থেকে এবার রিপোর্ট চাওয়া হলো এই আজকের গোটা ঘটনাকে কেন্দ্র করে, ইটাহারের এই শুনানি কেন্দ্রের তাণ্ডব ভাঙচুরের ঘটনা। দেখো, পরপর তাণ্ডব তালিকাতে যুক্ত হয়ে গেল আজকে ইটাহার হাই স্কুল। এটা বিডি অফিস নয়, ইটাহার হাই স্কুল। স্থানীয় মানুষের সন্তানেরা এখানে পড়াশোনা করে। সেই স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর। স্কুলের যে বেঞ্চ রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, যাবতীয় ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এবং যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়, সেখানে ইটাহারের এই ঘটনা এবং সেখানে তৃণমূলের বিধায়ক ঠিক একইভাবে চাকুলিয়াতে যে অভিযোগ উঠেছিল
যে অভিযোগ ফারাক্কায় উঠেছিল, এখানে তৃণমূলের বিধায়ক মোশাররফ হোসেন হাজির ছিলেন, তেমনই অভিযোগ উঠছে, যে কারণে কমিশনের তরফ থেকে ইমিডিয়েট রিপোর্ট চেয়ে পাঠানো হলো উত্তর দিনাজপুরের যে জেলা প্রশাসনের কাছে, ডিওর কাছ থেকে, অর্থাৎ জেলা শাসকের কাছ থেকে, যে এটার কি ঘটনা ঘটেছে, কারা হাজির ছিল, কি ঘটনা, শুনানি আবার শুরু হয়েছে কিনা, সব মিলিয়ে যাবতীয় রিপোর্ট তলব করলো তড়িঘড়ি সংবাদ মাধ্যমে। এই সংবাদ প্রচার দেওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন টিভি9 বাংলা পর্দায় আমরা দেখাচ্ছি কিভাবে ভাঙচুর করাচ্ছে নিজেদের স্কুল। যে মানুষরা এসে ভাঙচুর করছেন তারাই শুনানি কেন্দ্র বলে ভাঙচুর করছেন, নিজেদের সন্তানদের যে স্কুল রয়েছে সেই স্কুলই ভাঙচুর চালাচ্ছে। অর্থাৎ কোথাও এই ভাঙচুরটা একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সমস্ত জায়গা থেকে এই ভাঙচুর চলছে এবং রাজ্যের পুলিশ, যেটা আমরা বারবার বলছি, দেখো তৃণমূলের বিধায়ক এসছেন এখানে, তৃণমূল এই অঞ্চলে অর্থাৎ ইটাহারের তৃণমূলের বিধায়ক, এই স্কুলের পরিচালন সমিতিতে তৃণমূল রয়েছে, এখানে তৃণমূলের সরকার রয়েছে, যে সরকারের কর্মীরা এখানে শুনানিতে এসছেন, অর্থাৎ তৃণমূলের পরিচালিত যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তার কর্মীরা রয়েছেন। পুলিশ তাদেরকে কিন্তু বাঁচাতে পারছে না, পুলিশ সরকারি সম্পত্তি রক্ষা করতে পারছে না। ঠিক যেভাবে ফারাক্কাতে পুলিশ সরকারি সম্পত্তি রক্ষা করতে পারেনি, বিডিও তছনছ হয়ে গেছিল, চাকুলিয়াতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে, পুলিশ বাঁচাতে পারেনি। একইভাবে সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত বিডিও অফিসে আমরা দেখেছি, পুলিশ সেখানে সরকারি সম্পত্তি বাঁচাতে পারলো না। এখানেও একইভাবে রাজনৈতিকভাবে তৃণমূল তার সরকারের যে স্কুল রয়েছে সেই স্কুলই ভেঙে ছুড়ে দিল এবং সেখানে তৃণমূলের বিধায়ক হাজির ছিলেন। এখানেও পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ব্যর্থ বলা যেতে পারে, বা পুলিশ কোনো রকম নিয়ন্ত্রণ আনতে পারেনি। সব মিলিয়ে চিত্র এক, ঘটনাস্থলগুলো প্রতিদিন বদলে যাচ্ছে। একেবারেই তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আমার সহকর্মী তথা আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক যে বিষয়টি তুলে ধরলেন, যে একের পর এক জায়গা তাণ্ডবের ছবি, এবং এটাই যেন এখন একটা রীতিমতো একটা সংক্রমণের মতো, সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। ইটাহার প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য এবার আপনাদের সামনে আমরা তুলে ধরব। রাজনৈতিকভাবে পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সহযোগিতা নিয়ে এসআইআর সেন্টারগুলোতে, হিয়ারিং সেন্টারে এই ভাঙচুর করা হচ্ছে। কেন ভাঙচুর করা হচ্ছে? তার কারণ এসআইআর নিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করে দেওয়ার, কিন্তু সেটা তারা সফল হয়নি। সুপ্রিম কোর্টের রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার, কিন্তু দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, ফলে তার চেলাচামুন্ডারা এই ধরনের কাজ করবেন। ইমিডিয়েট নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হবে। আরে এই রাজ্যটা দেশ বিরোধীদের দখলে চলে যাচ্ছে। ফারাক্কার কথাও আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেই ফারাক্কায় বিডিও অফিসে যে তাণ্ডবের ঘটনা, অবশেষে কড়া কমিশন এবং তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। জেলা শাসককে এফআইআর করে বিকেল 5টার মধ্যে কমিশনকে জানানোর নির্দেশ। কৌশিক রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। কৌশিক, বিকেল 5টার মধ্যে এফআইআর করে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল, 5টা11 বাজে এখন। কি স্ট্যাটাস, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে স্ট্যাটাস সেটা সত্যি একটা মানে কি বলবো, চমৎকৃত, বা যদি বলা যায় একটা কোনো রকম মানে আবেগপ্রবণ, সেটা বললেও হয়তো ভুল হবে না। যে এখানে যিনি ফারাক্কার বিধায়ক রয়েছে, সেই এই বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ করতে বলা হয়েছে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে, সেক্ষেত্রে ফারাক্কার বিডিওর সাথে যখন যোগাযোগ করা হয়, সে বিডিও তিনি বলেন যে আগে এফআইআর করা হয়েছে, নতুন করে কমিশনের নির্দেশ তিনি জানেন না। সত্যি এই যে মন্তব্য, সেটা শুনে অবাক লাগে, কারণ তিনি যেভাবে একজন বিডিও, তিনি নির্বাচনের কাজ করছেন, সেক্ষেত্রে যে জেলা শাসককে যে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই জেলা শাসক কি সেই বিডিওকে নির্দেশ দেয়নি? প্রথমত প্রশ্ন উঠবে। এবং তারপর যদি নির্দেশ পেয়েও থাকে, তিনি কি বলে, পুরো 5টা বাজে যখন, সেই সময় কিন্তু এই বিধায়ক, এই বিডিওর কাছে আমরা যোগাযোগ করেছিলাম, যে বিধায়কের বিরুদ্ধে যে এফআইআর করার নির্দেশ দিয়েছে, তিনি জানান যে আগে এফআইআর হয়েছে। প্রথমে এর আগে যখন 14 তারিখ ঘটনা ঘটে, ভাঙচুর ঘটে বিধায়কের উপস্থিতিতে, বিধায়কের নেতৃত্বে, সেই সময় প্রথমে তিনি এফআইআর করেন আননোন হিসেবে। সেই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীতে যখন বিডিওর কাছে জানতে চাওয়া হয়, তিনি
কোনো রকম ভাবে মুখ খুলতে চাননি। আমরা তার কাছে এখানে গেছিলাম যে একটু তিনি জানতে স্থানীয় চাইবো বিধায়ক। কৌশিক, জেলা শাসককে নির্দেশ দেয়া হয়েছিল যে বিকেল 5টার মধ্যে এফআইআর করে যেন নির্বাচন কমিশনকে জানানো হয়। জেলা শাসকের দপ্তর সূত্রে জেলা শাসকের অফিস থেকে কিছু জানা গিয়েছে? দেখো, জেলা শাসক সূত্রে বারংবার যোগাযোগ করা হলো, এখনো কিন্তু সেই উত্তর পাওয়া যায়নি। প্রথমে তারা জানিয়েছিলেন যেটা কমিশন সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ কমিশনের এখনো নির্দেশ মেনে পর্যন্ত চলবে কোনো নির্বাচন। সদুত্তর পাওয়া যায়নি। কৌশিক, এইদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব, সেদিন তাণ্ডবের পরও কিন্তু সুর নরম হয়নি। হুঁশিয়ারি সুরে ঠিক কি বলেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, শোনাই আপনার। হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 কুস্তির ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? এখানে তো আপনি কোথাও এমএলএ উপস্থিতি হয়েছে, কোথাও কি আপনি ভয় পেয়েছেন? এই যে এই ছবিতে দেখা যাচ্ছে করেছি, এফআইআর করেছি। কিন্তু এমএলএ নাম নেই তো এফআইআর। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? এদেরকে চেনেন? পুলিশ তার অ্যাকশন নিচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন, ইনাকে বা ইনাদের? ওই সময় আমি অন্য রুমে ছিলাম। দ্যাটস অল। ভিডিওর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই ঠিক ঘটনার পর, কিন্তু শুধু বিডিও অফিসে তাণ্ডবের দিনই নয়, এর পরেও কিন্তু নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক মনিরুল ইসলাম। ফাইনাল লিস্ট ঠিকঠাক না বেরোলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ফারাক্কার এই শাসক বিধায়ক। শোনাই আপনাদের। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। और কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। গোটা বিষয়টি নিয়ে কড়া অবস্থান নির্বাচন কমিশনের। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাই আপনাদের। 6 জন গ্রেপ্তার হলো, তাদের বিরুদ্ধে হালকা মামলা রুজু হলো, তারা ছাড়া পেল। তৃণমূল কংগ্রেস তাদের মালা দিয়ে বরণ করে নিয়ে গেল, অর্থাৎ বুঝিয়ে দিল সন্ত্রাসবাদ যারা করবে তারা তৃণমূলের মালা পাওয়ার যোগ্য। আর মনিরুলের নাম এফআইআরেই রইল না। যার নেতৃত্বে হামলা হলো, যিনি বারবার প্রকাশ্যে বিবৃতি দিলেন, উত্তেজক বিবৃতি দিলেন, হামলায় নেতৃত্ব দিলেন, সমস্ত টিভি ফুটেজের পরেও দেখা গেল গ্রেপ্তার তো দূরের কথা, এফআইআর লিস্টে মনিরুলের নাম নেই। এই যে অবস্থা চলছে, এর থেকেই বোঝা যাচ্ছে এই সরকারটাই এই হামলা করাচ্ছে। অতএব ইলেকশন কমিশন যে কড়া হাতে পদক্ষেপ নিয়েছে, আমরা সেই পদক্ষেপকে সমর্থন করি। কিন্তু এতদিন পর এই বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম কি বলছেন, আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তার কাছ থেকে। তিনি এখন বলছেন আইন আইনের পথেই চলবে। শোনাই আপনাদের। আমার জানা নেই, আমি কি বলবো? আইন আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে। এদিকে এই যে ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর, সেই কাণ্ডে জামিনে মুক্ত অভিযুক্তদের বীরের সম্মান শাসকের। জেল থেকে বেরোতে ফুলের মালা পরিয়ে বরণ। গতকালে বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে জামিনে মুক্তি পান 6 জন।
জঙ্গিপুর আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তারা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাদের বরণ করেন। বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি। মানুষের স্বার্থে যে লড়াই করতে গিয়ে তোমাদের ভেতরে জেলখানায় হয়তো 6 দিন থাকতে হলো, এটা তোমাদের একটা বীরত্বর পরিচয়। মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। ওর নামকা ওয়াস্তে ওই 6 জনকে ধরেছিল, যাদের হয়তো খুঁজলে দেখা যাবে যে তাদের কতটা দোষ ছিল, কিন্তু আসল অপরাধী যে ওখানকার এমএলএ, তার নামে একটা এফআইআর করে দিয়ে উল্টে সে ধমকি দিয়েছিল। আপনারাই দেখিয়েছেন যে এরপর যদি কাউকে গ্রেপ্তার হয় মালদা জুড়ে আগুন জ্বলবে। অতটা নির্লজ্জ একটা সরকার হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাংলা অশান্ত হচ্ছে কেন? তার কারণ এই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া, যেটা বিজেপির নির্দেশে হচ্ছে, বিজেপির সাহায্য করার জন্য হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর তার জন্য এই বিজেপি নেতারাও ইললজিক্যাল হয়ে গেছে যে মানুষের ওপর চাপিয়ে মানুষকে হেনস্থা করে তবে নাকি তারা নির্বাচন জিতবে। মানুষ তার প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। এইভাবে মানুষের অধিকার কাড়া যায় না, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায় না। এই সমস্ত ঘটনার যদি কারোর বিরুদ্ধে এফআইআর করতে হয়, তাহলে করতে হবে, করা উচিত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আজ উদ্বোধন হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলার, আর সেই কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে একটি বইও লিখেছেন, জানালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মোটামুটি আমার 153টা বই বেরিয়েছে, এর মধ্যেই এবারেও হয়তো 9টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনো বলিনি, কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কি থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে এসআইআরের যে হ্যারাসমেন্ট চলছে, যেহেতু এটা সাল 26-এ 26টা কবিতা আমি হেলিতে যেতে যেতে 2 দিনে লিখে দিয়েছি, 2-3 দিনের মধ্যে। ওটাও স্যার হিসেবে বেরোবে। কাজেই এবার সংখ্যাটা 162 হবে। যাই হোক, এই টুকটাক আর কি।